হ্যালো স্টুডেন্টস, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে আমি জিৎ দত্ত স্যার আমার প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে বলবো যে ক্লাস শুরুর আগে অনেকেই তোমরা এখনও রেজিস্ট্রেশন করোনি, তো নিচে রেজিস্ট্রেশনে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নাও এবং জিনিসটা বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও এই ক্লাসটা সাহায্য নিতে পারে তাদের রেজাল্টের জন্য, মাধ্যমিকের প্রস্তুতির জন্য বা জেক্সপো ক্লাসের জন্য। ঠিক আছে, তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে তাপের ধর্মাবলী। খুব সোজা একটা চ্যাপ্টার, তোমরা অলরেডি মাধ্যমিকের জন্য তোমাদের টেক্সট বইতে পড়েছো। তো এর সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করব, একটু জানবো এবং তার সাথে সাথে কিছু অঙ্ক এবং এমসিকিউ আমরা সলভ করব যাতে তোমাদের প্রস্তুতিটা আরও ভালোভাবে হয়। তো তাপের ধর্মাবলী পড়তে গিয়ে প্রথম যে প্রশ্নটা আমাদের সবার মাথায় আসে সেটা হলো তাপ কি, তাই না? তাপ কি? তাপ আমাদের দৈনন্দিন জীবনে একটা অপরিচ্ছেদ্য অঙ্গ। আমরা সবাই তাপের ব্যবহারিতা জানি বা আমাদের যে দৈনন্দিন জীবন সেখানে তাপের কতটা প্রয়োজনীয় সেটা আমরা সকলেই জানি। তো সবার আগে হচ্ছে তাপ কি? তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি। ইহা এক প্রকার শক্তি, যে শক্তিটা কি করে, যে সেই শক্তি গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়, তাই তো? তো তাপ এক ধরনের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। এই জিনিসটা আমরা জানি বা আমরা পড়েছি। তো এই তাপের একক কি? তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল এবং সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। এবং এই ক্যালোরি আর জুলের মধ্যে একটি সম্পর্ক আছে যেটা তোমাদের এমসিকিউতে অনেক সময় আসতে পারে, সেটা ভালো করে দেখে নাও যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ঠিক, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ঠিক আছে, তো এবার যেটা আসে তাপের সাথে সেটা হচ্ছে যে উষ্ণতা বা টেম্পারেচার কি। তো টেম্পারেচার হলো এমন একটা তাপীয় অবস্থা যেটা ডিসাইড করে যে বস্তুটা অন্য বস্তু থেকে তাপ নেবে না অন্য বস্তুকে তাপ প্রদান করবে। ঠিক আছে, উষ্ণতা একটা তাপীয় অবস্থা যা ডিসাইড করছে, যা নির্দেশ করছে, নির্ণয় করছে যে বস্তুটা অন্য বস্তু থেকে তাপ নেবে না সেই বস্তুকে তাপ প্রদান করবে। তাহলে উষ্ণতা হলো একটি তাপীয় অবস্থা। ঠিক আছে, তো উষ্ণতা হলো উষ্ণতা এক প্রকার তাপীয় অবস্থা। ঠিক আছে, তো উষ্ণতার একক কি তোমরা জানো, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, এরকম অনেকগুলো উষ্ণতার একক আছে। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা আমাদের মাধ্যমিকে খুবই আসে যে এই তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য কী কী হতে পারে। তো সবার প্রথম পার্থক্য হচ্ছে যে তাপ এক প্রকার শক্তি, এটা আমরা দেখলাম, এবং উষ্ণতা হচ্ছে একটা তাপীয় অবস্থা যে ডিসাইড করছে আমি বস্তু থেকে তাপ নেব না অন্য বস্তুকে তাপ দেব। মানে তাদের সংজ্ঞাটা, যে কোনো জিনিসের যখন পার্থক্য বলবে প্রথমেই তাদের সংজ্ঞাটা লিখে দেবে, এটা 1 নম্বর পার্থক্য। দ্বিতীয় আসে তাদের ইউনিট। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখতে পারবে যে তাপের ইউনিট হচ্ছে ক্যালোরি বা জুল, আর এদিকে উষ্ণতার ইউনিট হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, এইগুলো। 3 নম্বর হচ্ছে তাপ হচ্ছে উষ্ণতার কারণ, তাই তো? তাপ উষ্ণতার কারণ, কোনো বস্তুকে তাপ দিলে তবেই তার উষ্ণতার পরিবর্তন হয়। তার মানে উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে তাপের ফলাফল। 4 নম্বর যে পয়েন্টটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট, যে দুটো বস্তুর একই উষ্ণতা আছে মানে এই নয় দুটো বস্তুতে সমান তাপ দেওয়া হয়েছে। ঠিক আছে, দুটো বস্তুর উষ্ণতা এক থাকার মানে কিন্তু এই নয় যে দুটো বস্তু সমান তাপীয় অবস্থায় রয়েছে, তাপ রয়েছে তার মধ্যে। ঠিক আছে, একই রকমভাবে দুটো বস্তুতে সমান তাপ দেওয়া হয়েছে মানেও তাদের যে উষ্ণতা সমান হবে এমন কিন্তু কোনো জিনিস নেই। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই। ধরো তুমি জল গরম করছো, তাহলে জল গরম করতে তোমাকে যতটা তাপ দিতে হবে লোহা গরম করতে নিশ্চয়ই ততটা তাপ দিতে হবে না, তাই তো? ফলে সমান উষ্ণতার মানে যেমন সমান তাপ নয়, একই রকমভাবে সমান তাপের মানেও কিন্তু সমান উষ্ণতা নয়। ঠিক আছে, এরপর এই উষ্ণতা মাপা হয় কী দিয়ে? উষ্ণতা মাপা হয় হচ্ছে আমাদের থার্মোমিটার দিয়ে। আমরা জানি থার্মোমিটার আমাদের সবারই বাড়িতে আছে, আমাদের বডি টেম্পারেচার মাপার জন্য, এছাড়া অনেক সময় আমাদের রুম টেম্পারেচার মাপার জন্য, ঘরের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। তো বিভিন্ন রকমের থার্মোমিটার হয়।
তো এই থার্মোমিটারের গায়ে দেখবে একটা স্কেল আঁকা থাকে, ঠিক আছে, যে স্কেলটাকে থার্মোমেট্রিক স্কেল বলা হয়, ঠিক আছে, এই স্কেলটাকে বলা হচ্ছে থার্মোমেট্রিক স্কেল। এই থার্মোমেট্রিক স্কেলের, যে কোনো থার্মোমেট্রিক স্কেলের দুটো ফিক্সড পয়েন্ট থাকে, দুটো স্থিরাঙ্ক থাকে। একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ইংলিশে বলে হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে হচ্ছে জল যে উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাটা ওই টেম্পারেচারে যত মান দেখায় সেটাই হচ্ছে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা আপার ফিক্সড পয়েন্ট। 2 নম্বরটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক বা লোয়ার ফিক্সড পয়েন্ট। এর মানে হচ্ছে যে উষ্ণতায় জল জমে বরফ হয়ে যায় সেই উষ্ণতাটা ওই থার্মোমিটারে কত মান দেখায় সেটাই হচ্ছে তার লোয়ার ফিক্সড পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্ক। এবং এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মাঝে যে স্কেলটা, মাঝে যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক অন্তর বা ফান্ডামেন্টাল ইন্টারভ্যাল, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইন্টারভ্যাল তাহলে কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মাঝের যে স্কেলের যে পরিমাণটা সেটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল ইন্টারভ্যাল, ঠিক আছে। তো আমরা জানি অনেক রকমের থার্মোমিটার আমরা দেখি, অনেক রকম স্কেলের থার্মোমিটার আমরা দেখি। এক হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। তো সবার প্রথমে ফারেনহাইট স্কেল আবিষ্কার হয়েছিল, জিডি ফারেনহাইট 1720 খ্রিস্টাব্দে এই ফারেনহাইট স্কেল আবিষ্কার করে। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে আমার 212 ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এবং এর মাঝখানের যে স্কেলটা সেটা মানে এর প্রাথমিক অন্তরটা 180টা সমান ভাগে বিভক্ত করা থাকে, ঠিক আছে। এরপর যে স্কেলটা আমরা খুবই ইউজ করি সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল তোমার আবিষ্কার করেছিল হচ্ছেন অ্যান্দ্রে সেলসিয়াস 1742 খ্রিস্টাব্দে, যেখানে এর লোয়ার ফিক্সড পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপার ফিক্সড পয়েন্টটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর মাঝের স্কেলটা সমান 100টা সমান ভাগে বিভক্ত করা থাকে, ঠিক আছে। তো এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা খুবই জরুরি এবং তোমরা জানো অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুটো সম্পর্ক হয় এবং অঙ্কগুলোও দেখা যায় এমনভাবে দেয়, সেটা আমরা একটু পরেই ডিসকাস করব, যে অঙ্কগুলো এমনভাবে দেয় যেখানে আমরা বুঝতে পারি না আমরা কোন জায়গায় কোন ফর্মুলাটা ইউজ করব। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। কারণ কি, ওর যে ফান্ডামেন্টাল ইন্টারভ্যাল বা তোমার যেটাকে বলে প্রাথমিক অন্তর সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের 100 এবং ফারেনহাইট স্কেলের ওই মানটা হচ্ছে 180। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইটের সাথে সমান। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে, 180/100 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কাটাকুটি করলে কত দাঁড়ায় তোমার 9/5 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি সেলসিয়াস স্কেলে বৃদ্ধি পায় তার মানে ফারেনহাইট স্কেলে তা বৃদ্ধি পাবে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে বৃদ্ধি পেলে হয় 180 ডিগ্রি ফারেনহাইটের সাথে সমান। 1 ডিগ্রি সেলসিয়াস স্কেলে বৃদ্ধি মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধির সমান, ঠিক আছে। একই রকমভাবে আমি এটাকে উল্টেও বলতে পারি। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইটে বৃদ্ধি মানে কত, 1 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধি মানে হচ্ছে 5/9 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি পাওয়া, তাই তো। তাহলে এটা একটা সম্পর্ক, এই যে এই দুটো একটা সম্পর্ক হলো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে, ঠিক আছে। আরেকটা খুব সরল সম্পর্ক যেটা তোমরা বইতে পড়েছো বা আমরা সবাই জানি, ঠিক আছে, সেই সম্পর্কটা হচ্ছে খুব পরিচিত তোমাদের C/5 সমান F-32/9। এটা আরেকটা সম্পর্ক, C/5 F-32/9, C/5 F-32/9, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। এখন 1 নম্বরটা কি ছিল লিখে রাখি, যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9/5 ডিগ্রি
ফারেনহাইট। ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই দুটো সম্পর্ক কখন কোন অঙ্কে কোন ফর্মুলাটা ইউজ হবে, কিভাবে আমি বুঝতে পারবো, সেটা আমরা কিছু অঙ্কের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। ঠিক আছে, তো দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেলসিয়াস স্কেলে ওর মান কত হবে। ঠিক আছে, তো এই রকম যদি কোনো অঙ্ক থাকে যেখানে আমার একটা সেলসিয়াস স্কেলের মান বলে দিয়েছে, আমাকে শুধুমাত্র ফারেনহাইট স্কেলে সেই মানটা কত সেটা আমাকে বার করতে হয়, তাহলে আমরা এক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় ফর্মুলাটা ছিল মানে c/5 f-32/9, সিম্পলি এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রথম প্রবলেমটায় আমি উত্তরটা লিখে দিই। উত্তরটা হচ্ছে তাহলে c/5 f-32/9। কোনো অঙ্ক করার সময় যখনই ফর্মুলাটা লিখবে, ফর্মুলা লেখার সময় অবশ্যই পাশে লিখে দেবে কোন কোয়ান্টিটিটাকে তুমি কি ধরছো, মানে c হচ্ছে সেলসিয়াস স্কেলের মান, সরি ঠিক আছে, ঠিক আছে, সি হচ্ছে, ওহো সবার হয়ে গেছে, ইরেজারটা হয়ে গেছে, সি হচ্ছে, এটা এডিট করতে হবে, সেলসিয়াস স্কেলের মান, সেলসিয়াস স্কেলের মান, এবং এফ হচ্ছে আমার ফারেনহাইট স্কেলের মান। তো ফারেনহাইট স্কেলের মান। ওকে, যখনই কোনো ফর্মুলা লিখবে অবশ্যই পাশে লিখে দেবে তুমি কোনটাকে কি ধরছো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমার সেলসিয়াস স্কেলে বলেছে, ফারেনহাইট স্কেলে বলেছে যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমার সেলসিয়াস স্কেলে মানটা কত হবে, তাই তো? তাহলে এখানে বসিয়ে দাও c/5 সমান সমান 98.4 - 32/9, তাই তো? c/5 98.4 - 32/9। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব কত হয়। তো তোমরা তো এখনও ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি পাওনি, তোমরা যখন এইচএসে উঠবে তখন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, কিন্তু এখানে আমরা টাইম বাঁচানোর জন্য ক্যালকুলেটারে করছি আমি, যাতে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়টাও নষ্ট না হয়, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের নিজেদেরকে এটা হাতে করেই করতে হবে ক্যালকুলেশনটা। তো আমি স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 98.4 - 32, এটা করলে আসে হচ্ছে 66.4, তাহলে আমার এখানে এলো কি c/5 equals to 66.4/9। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা বজ্রগুণন করব, তোমরা বজ্রগুণন পদ্ধতি জানো, তাহলে 9c equals to, এখানে কত হয় 66.4 × 5, তাহলে হচ্ছে 332। ঠিক আছে, এটা আছে 332। তাহলে আমার সি এর মান কত হলো 332 ভাগ 9, তার মানে হচ্ছে 36.89, 36.89 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমার সেলসিয়াস স্কেলে মানটা এলো 38.69 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো এইটা হলো আমাদের প্রথম অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সেই মতো তোমাদের বুঝিয়ে দেবো কমেন্ট করে। কিন্তু জিনিসটা ভালো করে, মানে যেটা আমাদের উদ্দেশ্য যে অঙ্কটায় কোন অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলাটা লাগবে সেটা বোঝানো, আশা করি তোমরা এটাই বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় একটা প্রবলেম দেখি। এই অঙ্কটায় দেখো আবার কি বলেছে, যে বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি যদি বৃদ্ধি পায়, তাহলে সেলসিয়াস স্কেলে সেটা কতটা বৃদ্ধি পাবে।
ফারেনহাইট স্কেলে বৃদ্ধি পেয়েছে 36 ডিগ্রি, সেলসিয়াস স্কেলে কতটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হয়েছে, এখানে কিন্তু কোনো সেলসিয়াস স্কেলে বা ফারেনহাইট স্কেলে কোনো ফিক্সড মান বলে দেয়নি, বলেছে যে কতটা আমার বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে। তো এরকম যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এই প্রথম ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এখানে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বলেছে, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ছিল আমাদের, 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানে 1 ডিগ্রি ফারেনহাইট সমান সমান 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে, যখন বলবে যে একটা স্কেলে এত বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় স্কেলে কত বৃদ্ধি পাবে, সেই সময় এই ধরনের ফর্মুলা আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 36 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 5/9 ইন্টু 36, তাহলে 4 9 36, 4 5 20, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সেলসিয়াস স্কেলে এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে উষ্ণতাটা, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পার্থক্যটা বোঝানোই এখানে মেন আমাদের, যে কোথায় কোন ফর্মুলাটা আমাদের ইউজ হবে। যদি এরকম বলে এতটা বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে প্রথম ফর্মুলাটা। যদি বলে সেলসিয়াস স্কেলের মান এত, কি ফারেনহাইট স্কেলের মান এত, অন্য স্কেলে মানটা কত হবে, তখন দ্বিতীয় ফর্মুলাটা। আর একটা প্রবলেম আমরা দেখি, এখানে আবার দেখো বলেছে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট ও সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, ঠিক আছে। এটাও খুব কমন একটা প্রবলেম, অনেকবার মাধ্যমিকে এসছে, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে করব, আমরা ধরে নেব आंसर, আমরা ধরি ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। তাই ধরি সেলসিয়াস স্কেলের পার্ট স্কেলে পার্ট হলো x ডিগ্রি, সেলসিয়াস স্কেলে আমার পার্টটা হলো x ডিগ্রি। তাহলে সেলসিয়াস স্কেলে যদি x ডিগ্রি পার্ট হয়, তাহলে ফারেনহাইট স্কেলে হচ্ছে দ্বিগুণ। অতএব ফারেনহাইট স্কেলে পার্ট হবে কত, 2x ডিগ্রি, তাই তো। তাহলে এবার আমি ফর্মুলা ইউজ করব, c/5 f - 32/9, ঠিক আছে। তাহলে c এর জায়গায় এখন বসাবো x, f এর জায়গায় 2x, তাহলে এখানে হলো x/5 ইকুয়ালস টু 2x - 32/9। তাহলে প্রথমেই আমরা এখানে করব কি, বজ্রগুণন করে নেব। তাহলে হয়ে গেল 9x ইকুয়ালস টু 5 দুগুণী 10x মাইনাস এখানে 32 ইন্টু 5 মানে 5 দুগুণী 10, 3 5 15, 16, 160, 160, ঠিক আছে। তাহলে এই পজটা কাটা যাবে তো। অতএব 10x মাইনাস 9x ইকুয়ালস টু 160, তার মানে x এর মান কত এলো, 160। তার মানে সেলসিয়াস স্কেলে পার্ট হবে 160 ডিগ্রি, এবং আমি একটু উপরের জায়গাটা থাক, সেলসিয়াস স্কেলে পার্ট হবে 160 ডিগ্রি, এবং ফারেনহাইট স্কেলে তাহলে কত পার্ট হবে, ছিল 2x, তার মানে 2 ইন্টু 160 মানে 320 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তার মানে সেলসিয়াস স্কেলের মান যখন 160 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট স্কেলের মান 320 ডিগ্রি ফারেনহাইট, সেই উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের দ্বিগুণ হবে, ঠিক আছে। ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, বুঝতে পেরেছো।
এরকম আরেকটাও দিতে পারে যে কোন উষ্ণতায় সমান হবে, সেখানে তোমাকে দুটোকেই এক্স ধরতে হবে, ধরে এই অঙ্কটা করতে হবে। নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখি, নম্বরটা হয়ে গেছে আমাদের 4 নম্বর। এখানে দেখো আবার কি বলেছে যে কোনো বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পেয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তাহলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত ফারেনহাইট স্কেলে? তাপমাত্রা বৃদ্ধি কত? 80 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সি সমান 50 ডিগ্রি সি। এবার এখানে তাপমাত্রা বৃদ্ধির কথা বলেছে, তার মানে আমরা ইউজ করব হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধি সমান সমান 9/5 ডিগ্রি সেলসিয়াস স্কেলে বৃদ্ধি, ঠিক তো? তাহলে 50 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধি, তার মানে হচ্ছে 9/5 ইন্টু 50, তাহলে কত হলো? 90। তার মানে ফারেনহাইট স্কেলে 90 ডিগ্রি বৃদ্ধি পাবে। ঠিক আছে, ফারেনহাইট স্কেলে বৃদ্ধির পরিমাণ হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে ফারেনহাইট স্কেলে বৃদ্ধির পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টেম্পারেচার সংক্রান্ত যে থার্মোমিটারের স্কেল সংক্রান্ত যে অঙ্কগুলো তোমাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, স্কেল সংক্রান্ত এই দু ধরনেরই প্রবলেম আসে, দু রকমেরই প্রবলেম তোমাদের সাধারণত দেয়, কি জেক্সপোতে কি মাধ্যমিকে। তো সেই অঙ্কগুলো তোমাদের এইভাবে করতে হবে, তোমাদের বুঝে নিতে হবে কোন ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট যেটা নেক্সট যে পার্টটা তোমাদের আছে সেটা হচ্ছে যে হিট জিনিসটা কোন কোন বস্তুর ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, হিট কিসের ওপর ডিপেন্ড করে? তাহলে হিট সবার প্রথমে ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের চেঞ্জের ওপর। ঠিক, 2 নম্বর হচ্ছে বস্তুর ভরের ওপর। অবশ্যই যে বস্তুর ভর বেশি তার উপর তাকে তত বেশি পরিমাণ তাপ দিতে হবে তার টেম্পারেচার বাড়ানোর জন্য। একটা ছোট্ট লোহার টুকরো যত তাড়াতাড়ি গরম হয়, একটা বড় লোহার টুকরো গরম হতে তার থেকে অনেক বেশি পরিমাণ সময় নেবে, তাই না? তার মানে কি, বস্তুর ভরের ওপর ডিপেন্ড করবে, কতটা টেম্পারেচার বাড়াতে চাই তার উপর ডিপেন্ড করবে, এবং তৃতীয় ডিপেন্ড করবে হচ্ছে বস্তুটা কি উপাদানে তৈরি তার উপর। ঠিক আছে, বস্তুর উপাদানের উপরও এটা নির্ভর করবে। ঠিক আছে, তো এখন এই বস্তুর উপাদান সংক্রান্ত যখন আমরা কথাবার্তা বলছি, সেক্ষেত্রে একটা টার্ম সবার আগে আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। ঠিক আছে, তো এই আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ হলো কোনো বস্তুর একক ভরের উষ্ণতা, একক ভর মানে হচ্ছে 1 গ্রাম বা 1 কেজি, এরকম কোনো বস্তু, তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক তাপ। আমি আবার রিপিট করছি, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি, কোনো একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তো এই আপেক্ষিক তাপ আমরা এটাকে এস দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় এস দিয়ে ডিনোট করা হয় আপেক্ষিক তাপকে। এবং আপেক্ষিক তাপ, এটা মনে রাখবে, জলের আপেক্ষিক তাপ হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 গ্রাম, জলের আপেক্ষিক তাপ হলো 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে সিজিএসে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান। এবং এসআইতে এর মান হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে এর
এসআই মান, ঠিক আছে। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে জলের আপেক্ষিক তাপের মানটা, কারণ অনেক অঙ্কে তোমাদের এই জলের আপেক্ষিক তাপের পরিমাণটা জানতে চায়। অনেক অঙ্কে তোমাদের এই জলের আপেক্ষিক তাপের পরিমাণটা নাও দেওয়া থাকতে পারে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে। তো সুতরাং এটা মনে রাখবে, এবং তার সাথে জিনিসটা এমসিকিউতেও আসতে পারে অনেক সময়। তো সুতরাং জলের আপেক্ষিক তাপের যে ভ্যালু দুটো আমি লিখলাম, পারলে তোমরা লিখে নাও, এটা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবং জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে আমি যে বলেছিলাম যে তাপ কী কী জিনিসের উপর নির্ভর করে, তাহলে কোনো বস্তুতে যে তাপের পরিমাণ সেটা নির্ভর করবে কি, এক হচ্ছে বস্তুর ভরের ওপর, দুই হচ্ছে বলেছিলাম কতটা উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তার ওপর, মানে হচ্ছে আমি টি দিয়েই লিখলাম, এবং তিন হচ্ছে বস্তুর যে বস্তু দিয়ে গঠিত তার প্রকৃতির ওপর, তার মানে হচ্ছে তার আপেক্ষিক তাপের ওপর। তাহলে এমএসটি, একটা বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তার মান হচ্ছে এম ইন্টু এস ইন্টু টি, এমএসটি, ঠিক আছে। মিষ্টি মনে রাখতে পারো, ঠিক আছে, মিষ্টি মনে রাখলেই দেখবে এমএসটি কথাটা মনে থাকবে সূত্রটা, ঠিক আছে, এমএসটি। আচ্ছা, তো আমরা যখন আপেক্ষিক তাপ দেখলামই, আপেক্ষিক তাপ সংক্রান্ত একটা প্রবলেমও দেখি কীরকম আসতে পারে আমাদের। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো বলেছে 60 গ্রাম ভরের একখণ্ড লোহার তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কমালে কত তাপ বর্জিত হবে তা নির্ণয় করতে বলেছে। এখানে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাহলে কতটা তাপ আমার বর্জিত বা গৃহীত হচ্ছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু এম ইন্টু এস ইন্টু টি, যেটা বললাম। এখানে টি মানে কিন্তু তাপমাত্রার পার্থক্য, কতটা তাপমাত্রা আমার বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে সেই মানটা। তো এম এর মান হচ্ছে আমার কত, 60, এস লোহার আপেক্ষিক তাপ বলেই দিয়েছে 0.12, আর টেম্পারেচার কত হচ্ছে আমার 200 থেকে 100 থেকে বেড়ে 200 থেকে কমে 100 হচ্ছে, তাহলে 200 মাইনাস 100, তাহলে কত হলো আমার 60 ইন্টু 0.12 ইন্টু 100, তাহলে মান কত বেরোচ্ছে, তোমরাও ক্যালকুলেশন করো, আমিও করি। 60 ইন্টু 0.12 ইন্টু 100, তাহলে 720, ঠিক আছে। তাহলে এর মান আসছে হচ্ছে আমার 720 ইউনিট হবে ক্যালোরি, তাপের ইউনিট ক্যালোরি আমরা জানি, তো 720 ক্যালোরি। আচ্ছা, ক্যালোরি কেন হলো, জুল কেন হলো না, তার কারণ হচ্ছে দেখো এখানে গ্রামে দেওয়া আছে, তার মানে কি সিজিএস এককে দেওয়া আছে, তার মানে উত্তরও আমার সিজিএস এককেই বেরোবে, ঠিক আছে। তাহলে তাপের মান হলো 720 ক্যালোরি, ঠিক আছে। পরের একটা অঙ্ক আমরা দেখি। আচ্ছা, এখানে বলেছে 50 গ্রাম জল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত পরিমাণ তাপ গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে আমরা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ জানি যে এইচ ইকুয়ালস টু এম এস ইন্টু টি, তাহলে এম হচ্ছে 50, ঠিক আছে। এস হচ্ছে কি, আমার হচ্ছে সিজিএসে জলের আপেক্ষিক তাপ কত, একটু আগেই বলেছি 1, ইন্টু টি কত, স্ফুটনাঙ্কে পৌঁছবে, তাহলে জলের স্ফুটনাঙ্ক কত তোমরা জানো, এটা জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমার এটা হয়ে গেল 100, ঠিক আছে। তাহলে আমার উত্তর কত বেরোলো, 50 এত, ঠিক আছে। ও একটু অঙ্কটা একটা আমি দেখতে মানে স্কিপ করে গেছি, সেটা 25 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে পৌঁছচ্ছে, তার মানে এটা হচ্ছে 100 মাইনাস 25 হবে, মানে আমার উত্তরটা একটু ভুল হয়ে গেছে, আমি ওটা খেয়াল করিনি। উত্তরটা, তো উত্তরটা হবে হচ্ছে এত না, উত্তরটা এখানে আমার ভুল আছে, তাহলে 50 ইন্টু 1 ইন্টু 75, তার মানে হচ্ছে 5 5 25 5 হাতে হলো 2, 5 হাতে 35, 36, 37, তো 3750, ঠিক আছে। তো আমার উত্তর হচ্ছে 3750 এত
ক্যালোরি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার তাপের পরিমাণ। ঠিক আছে, এখানে 25 ডিগ্রি থেকে বলেছিলাম, আমি বলছিলাম 0 ডিগ্রি থেকে, তো সেই জন্য একটু ভুল হয়ে গেছিলো। এটা 25 ডিগ্রি থেকে বলেছে বলে 100 - 25 মানে কতটা উষ্ণতার পার্থক্য হলো সেটা আমাদের নিতে হবে ইন্টু এম ইন্টু এস। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আসছে আমাদের আপেক্ষিক তাপের সাথেই, সেটা হচ্ছে তাপগ্রাহিতা এবং জলসম। ঠিক আছে, তো তাপগ্রাহিতা জিনিসটা কি এবং জলসম জিনিসটা কি সেটাও একটু বলি। যে আমরা তো আপেক্ষিক তাপে দেখলাম যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যতটা তাপ লাগে তাকে আমরা বলছি আপেক্ষিক তাপ। তো তাপগ্রাহিতা হচ্ছে যে কোনো ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যতটা তাপ লাগবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ, এই তাপগ্রাহিতা। যে কোনো ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে প্রয়োজনীয় তাপকেই আমরা বলবো তার তাপগ্রাহিতা, বা তাকে বলবো তার তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি। ঠিক আছে, তো তাপগ্রাহিতার এক্সপ্রেশন হচ্ছে এম ইন্টু এস। ঠিক আছে, এম ইন্টু এস তাপগ্রাহিতার এক্সপ্রেশন। ঠিক আছে, একক কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যতটা পরিমাণ তাপের প্রয়োজন তাকেই আমরা বলছি তার তাপগ্রাহিতা। তার মানে থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা হচ্ছে বস্তুর ভর ইন্টু তার আপেক্ষিক তাপ। ঠিক আছে, নেক্সট যে সংজ্ঞাটা আসে সেটা হচ্ছে জলসম। জলসম হচ্ছে, বা এটাকে ওয়াটার ইকুইভ্যালেন্ট বলা হয় ইংলিশে, যে একক ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে প্রয়োজনীয় তাপ তার যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবে তাকে আমি তার বলবো জলসম। ঠিক আছে, কোনো একক ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তা যতটা পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবে তাকেই আমি বলবো তার জলসম। তাহলে জলসমর এক্সপ্রেশন আর তাপগ্রাহিতার এক্সপ্রেশন সেম। তো এখানে জলসম এক্সপ্রেশন হচ্ছে আমার এম ইন্টু এস, মানে কোনো বস্তু তাপগ্রাহিতার আর জলসমের নিউমেরিক্যাল মানটা এক হয় কিন্তু দুজনের একক আলাদা। ঠিক আছে, দুজনের একক আলাদা। তাপগ্রাহিতার একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা জুল পার কেলভিন। ঠিক আছে, আর এর একক হচ্ছে আমার গ্রাম। জলসম একক হচ্ছে আমার গ্রাম বা কেজি। ঠিক আছে, জলসম একক হচ্ছে গ্রাম বা কেজি, কিন্তু দুজনের যে সংখ্যাগত মান সেটা সবসময় সমানই হয়। তো এরকম একটা অঙ্ক আমরা দেখি। দেখো বলেছে যে 100 গ্রাম তামা দিয়ে একটি ক্যালোরিমিটার তৈরি। ঠিক আছে, এবং ক্যালোরিমিটারটা জলসম তাপগ্রাহিতা আমাকে নির্ণয় করতে বলেছে। এখানে একটা জিনিস বলে রাখি যে তামার আপেক্ষিক তাপ হচ্ছে 0.09। এটা তোমরা লিখে রাখতে পারো ব্র্যাকেট দিয়ে, যে তামার আপেক্ষিক তাপ হয় 0.09। ঠিক আছে, তামার আপেক্ষিক তাপ হচ্ছে 0.09। তাহলে আমার এর জলসম কত হবে? একই রকম এম ইন্টু এস, তার মানে 100 ইন্টু 0.09 মানে 9 গ্রাম। এবং এর তাপগ্রাহিতাও হবে একই তাপগ্রাহিতা, এর মানও হবে এম ইন্টু এস 100 ইন্টু 0.09, সেটা হবে হচ্ছে 9 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 9 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জলসম তাপগ্রাহিতা যেহেতু এক্সপ্রেশন এক, দুজনের মানও এক হবে কিন্তু ইউনিটটা আলাদা হবে। ঠিক আছে, কিভাবে হচ্ছে আমরা অত বিস্তারিত যাচ্ছি না, তোমাদের যেটুখানি এক্সপোর জন্য দরকার শুধু সেটুখানি মনে রাখো। ঠিক আছে, যে এটার জন্য হচ্ছে যে দুজনের সংখ্যাগত মানটা সমান হবে কিন্তু একক আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা জিনিস বলবো সেটা হচ্ছে যে তাপের সাথে কার্যের কি সম্পর্ক। ঠিক আছে, তাপের সাথে কার্যের সম্পর্কটা এটা আমাদের জানতে হবে। তাপের সাথে কার্যের সম্পর্কটা আমরা পাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে,
যেখানে বলা হয় যে কিছু পরিমাণ তাপশক্তি দিয়ে যদি কোনো বস্তুকে মানে কিছু পরিমাণ তাপশক্তি যদি কার্যে রূপান্তরিত হয় তাহলে সেই কৃতকার্য প্রযুক্ত তাপের সমানুপাতিক হয়। ঠিক আছে, কিছু পরিমাণ তাপশক্তি যদি কার্যে রূপান্তরিত হয় তাহলে কৃতকার্য তাপশক্তির সমানুপাতিক। তার মানে আমার W সমানুপাতিক H। ঠিক আছে, কৃতকার্য তাপের সমানুপাতিক। তাহলে এই W ইকুয়ালস টু সমানুপাতিক থেকে ইকুয়াল করলে একটা আমরা জানি ধ্রুবক রাশি আসে, সেই ধ্রুবক রাশিটা হচ্ছে J ইন্টু H। এই জেকে বলা হয় হচ্ছে আমার যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, জেকে বলা হয় হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক, যের মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে আমার যান্ত্রিক তুল্যাঙ্কের মান। তো এরকম একটা অঙ্ক দেখাই তোমাদের। হ্যাঁ দেখো, বলছে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। তাহলে খুবই সোজা, আমরা জানি W ইকুয়ালস টু JH। তো জের মান দেখালাম 4.2 জুল পার ক্যালোরি ইন্টু 10, তাহলে কত হলো আমার 42 জুল। ঠিক আছে, তাহলে উৎপন্ন কৃতকার্যের পরিমাণ হবে হচ্ছে মানে উৎপন্ন কৃতকার্য না, মানে প্রয়োজনীয় কার্যের পরিমাণ হবে হচ্ছে 42 জুল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের তাপের যে বেসিক ধারণা সেগুলো। এখন দেখো, তাপের কথা বলতে গেলে আরও কিছু জিনিস আছে তোমাদের, যেগুলো না বললেই নয়। যেমন আমরা জানি যে কোনো বস্তুতে তাপ দিলে সেই বস্তুর আকার আয়তনে পরিবর্তন হয়, তাই তো? যে কোনো বস্তুতে তাপ দিলে সেই বস্তুর আকার আয়তন সেগুলো পরিবর্তিত হতে থাকে। তাহলে একই রকমভাবে যদি দৈর্ঘ্য বাড়ে, মানে ধরো তুমি একটা রড আছে, তার দৈর্ঘ্য হচ্ছে L। এখন তাপ দেওয়ার ফলে সেটা আরেকটু বৃদ্ধি পেয়ে L1 ছিল, এখন বৃদ্ধি পেয়ে L2 হয়ে গেল। তাহলে এই যে L2 মাইনাস L1, এটাকে কার সাথে সমানুপাতিক? এই জিনিসটা প্রথমত হচ্ছে আমার প্রাথমিক যে দৈর্ঘ্য তার সাথে সমানুপাতিক। 2 হচ্ছে, আমি মনে করি L1 যখন ছিল তখন টেম্পারেচার ছিল T1 এবং টেম্পারেচার T2 হওয়াতে দৈর্ঘ্যটা বেড়ে L2 হয়েছে। তাহলে এই যে উষ্ণতার পার্থক্যটা হলো, সেই উষ্ণতার পার্থক্যটার সাথেও এটা সমানুপাতিক, তার মানে T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে L2 মাইনাস L1 ইকুয়ালস টু সমানুপাতিক হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের সাথে এবং উষ্ণতার পার্থক্যের সাথে। তাহলে আমি যদি দুটোকে সমানুপাতিক থেকে ইকুয়াল করি, আমার একটা কনস্ট্যান্ট আসে বা ধ্রুবক রাশি আসে, যাকে আমি নিচ্ছি হচ্ছে আলফা L1 T2 মাইনাস T1। ঠিক আছে, যেখানে আলফা হচ্ছে আমার 1/L1 L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। ঠিক আছে, আলফাকে বলা হয় হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ইংলিশে বলে হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। থার্মাল কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। ঠিক আছে, একই রকমভাবে যদি পুরো ক্ষেত্রফলই বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটাকে নিই বিটা। বিটা মানে হচ্ছে 1/A A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, বা ইংলিশে বলা হচ্ছে এরিয়াল এক্সপানশন কোএফিসিয়েন্ট, থার্মাল কোএফিসিয়েন্ট অফ এরিয়াল এক্সপানশন বা সুপারফিশিয়াল এক্সপানশনও বলা হয়। ঠিক আছে, একই রকমভাবে ভলিউমের জন্য বা আয়তনের জন্য জিনিসটা হয় হচ্ছে গামা 1/V1 V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন বা আয়তন প্রসারণ গুণাঙ্ক।
এবং এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা হলো আলফা ইকুয়ালস টু, এক মিনিট, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। আমরা কিভাবে সম্পর্কটা আসে সেই ক্যালকুলেশনে গেলাম না, সেটা তোমরা স্কুলে পড়েছো বা বইতেও আছে। আমাদের যেটুখানি দরকার জেক্সপোর জন্য বা ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ঠিক আছে, তার মানে বিটা ইকুয়ালস টু হয় 2 আলফা এবং গামা ইকুয়ালস টু হয় 3 আলফা। তাহলে আমি যদি আলফা ইস টু বিটা ইস টু গামা করি, ঠিক আছে, তাহলে আমার মান কত আসে? আলফা ইস টু বিটার জায়গায় বসাতে পারি 2 আলফা, গামার জায়গায় বসাতে পারি 3 আলফা। তাহলে তিন দিক থেকে আলফা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 ইস টু 2 ইস টু 3। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা হয় হচ্ছে 1 ইস টু 2 ইস টু 3। ঠিক আছে, আলফা ইস টু বিটা ইস টু গামা এর মান হচ্ছে 1 ইস টু 2 ইস টু 3। এটা অনেক সময় এমসিকিউতে আসে তোমাদের, সেই জন্য দেখিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট যেটা বলবো, তারপর আমরা এমসিকিউতে চলে যাব, সেটা হচ্ছে, হ্যাঁ, এবার যেটা বলবো সেটা হচ্ছে তাপ, এক মিনিট, তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তো থার্মাল কন্ডাক্টিভিটি ইংলিশে বলা হয়। তো এটা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। তো এই জিনিসটা কি আমরা জানবো। মনে করো একটা এরকম ঘনক আছে, কিউব আছে, ঠিক আছে, একটা কিউব আছে, এই কিউবটার উপর তুমি তাপ দিচ্ছ। ঠিক আছে, কিউবটার বেধ হচ্ছে, মনে করো হচ্ছে তোমার ডি। ঠিক আছে, প্রতিটা এরিয়া সেগুলো হচ্ছে এ করে। ঠিক আছে, প্রত্যেকটা এরিয়ার মান হচ্ছে এ। ঠিক আছে, এবং এই কিউবটার এদিকে তুমি কিউ পরিমাণ তাপ দিচ্ছ। ঠিক আছে, এর মনে করো তাপ দেওয়ার ফলে এর এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ1, এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ2। ঠিক আছে, এবং তুমি টি সময় ধরে তাপ দিচ্ছ, সময়টা হচ্ছে তোমার টি সেকেন্ড। মিনিট, টি সেকেন্ড সময় ধরে তুমি তাপ দিচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে তাপটা তুমি দিলে কিউ পরিমাণ তাপ, এই কিউ পরিমাণ তাপ কার কার উপর ডিপেন্ড করবে, কার কার সাথে সমানুপাতিক হবে? প্রথম কথা হচ্ছে এর যে ক্ষেত্রফল তার সাথে সমানুপাতিক হবে। দুই হচ্ছে এর দুই প্রান্তের যে উষ্ণতার পার্থক্য তার সাথে সমানুপাতিক হবে। দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য কত হবে? θ1 মাইনাস θ2। তোমরা অনেক সময় ভুল করে θ2 মাইনাস θ1 লেখো। মনে রাখতে হবে এদিক থেকে আমি তাপটা দিচ্ছি, তার মানে এই প্রান্তের উষ্ণতাটা আমার কিন্তু বেশি, এদিকে কম। সুতরাং সবসময় θ1 মাইনাস θ2, তোমরা θ2 মাইনাস θ1 লিখবে না। ইন্টু টি মানে সময়, আর এর বেধের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই তো? কারণ বেধ যত কম হবে তত ভালো করে গরম হবে, বেশি মানে বেশি পরিমাণ হিট যাবে, তাপ যাবে। তাহলে কিউ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট এলো কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। ঠিক আছে, তো এইখানে এই যে কে জিনিসটা এলো, এই কেটাই হচ্ছে আমার তাপ পরিবাহিতাঙ্ক, এই কেটাই হচ্ছে আমার তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আমি কে কে কীভাবে ডিফাইন করতে পারি, কে সংজ্ঞাটা কীভাবে আমি বলতে পারি? কে সংজ্ঞা হচ্ছে, দেখো, যদি আমি আরেকবার জিনিসটা লিখছি, আমার ছিল হচ্ছে কিউ ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। এটা ছিল তো আমার কিউ এর এক্সপ্রেশন। তো এখন মনে করো আমি একটা এমন ঘনক নিলাম যে ঘনকটার বেধগুলো হচ্ছে 1 মিটার বা 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 মিটার বা 1 সেন্টিমিটার যদি তার একটা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে তার ক্ষেত্রফলও কত হবে? 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার। তো এইরকম কোনো ঘনককে বলা হয় একক ঘনক। ঠিক আছে, মানে আমি ধরলাম ঘনকটার ডিও হচ্ছে 1, এরিয়াও হচ্ছে 1। ঠিক আছে, 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার স্কোয়ার।
এখন মনে করো আমি 1 সেকেন্ড ধরে তাপ দিচ্ছি এবং এই 1 সেকেন্ড তাপ দেওয়ার ফলে আমার এই দুই প্রান্তের মধ্যে যে উষ্ণতার পার্থক্য মানে θ1 - θ2 এই জিনিসটা হলো হচ্ছে 1 ডিগ্রি। উষ্ণতার পার্থক্যটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে সবগুলো যদি 1 হয়ে যায় তাহলে কি আমি পাই ইকুয়েশনটা থেকে Q = K। তার মানে কি যে তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে সেই পরিমাণ তাপ যা একটা একক ঘনক মানে বললাম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল সমস্ত কিছু এক। তো একটা একক ঘনক যে পরিমাণ তাপ যা একটা একক ঘনকের দুই প্রান্তে 1 সেকেন্ডে 1 ডিগ্রি উষ্ণতার পার্থক্য তৈরির জন্য প্রয়োজন। আমি আবার বলছি, তাপ পরিবাহিতাঙ্ক হলো সেই পরিমাণ তাপ যা একটা একক ঘনকের দুই প্রান্তে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার্থক্য 1 সেকেন্ডে তৈরি করার জন্য প্রয়োজন। ঠিক আছে, তাহলে তাপ পরিবাহিতাঙ্ক হলো সেই পরিমাণ তাপ যা একটা একক ঘনকের দুই প্রান্তে 1 সেকেন্ডে 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য তৈরি করে। ঠিক আছে, তো এটাই হলো তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। তো এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমরা এমসিকিউতে চলে যাব। ঠিক আছে, তোমাদের মোটামুটি আমি বিভিন্ন টপিকগুলো হাইলাইট করার চেষ্টা করলাম যেগুলো তোমাদের পরীক্ষায় আছে বা জেক্সপোতে আছে, সেগুলো হাইলাইট করলাম। এবার আমরা কিছু স্যাম্পল এমসিকিউ দেখে নেব একটু। আচ্ছা, এবার তাহলে আমরা কটা এমসিকিউ দেখে নিই। তো প্রথম প্রবলেমটা দেখো, প্রথম প্রবলেম না এমসিকিউ, যে দেখো একটি বিকারে জলের মধ্যে স্টিম চালনা করলে ওই জল ফুটবে কি? তো অপশান আছে স্টিমে অল্প পরিমাণ জল স্টিমে পরিণত হবে, বি হচ্ছে জল স্টিমে পরিণত হবে না, 3 জল স্টিমে পরিণত হবে, ডি এর কোনোটাই নয়। তো এখানে অপশান হচ্ছে আমার অপশান বি। কারণ কি, যেই মুহূর্তে তুমি স্টিমটা ওই জলের মধ্যে চালনা করবে সেই ঠান্ডা জলের সংস্পর্শে এসে ওই স্টিমের উষ্ণতাও আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? ফলে যখন দুজনের উষ্ণতা এক লেভেল জায়গায় চলে আসবে তখন আর তাপের আদান প্রদান তাদের মধ্যে হবে না, ফলে এখানে জল কখনো স্টিমে পরিণত হবে না। 2 নম্বর দেখো বলেছে একটি বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে যদি 36 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে সেন্টিগ্রেড স্কেলে এই বৃদ্ধির পরিমাণ কত? তো আমরা একটু আগেই অঙ্কে দেখেছি, আমরা দেখেছি এরকম ধরনের অঙ্ক যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু আমার 5/9 ফারেনহাইট, তাহলে 5/9 ইন্টু 36, তাহলে এখানে 4, তাহলে হলো 20, তার মানে উত্তর হবে আমার 20 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, অপশান বি, এখানে অপশান বি। নেক্সট, একটি তামার তৈরি ক্যালোরিমিটারের ওজন 500 গ্রাম, তার আপেক্ষিক তাপ 0.09 হলে তার পাত্রটির তাপগ্রাহিতা কত হবে? ঠিক আছে, তাহলে এটা খুবই সোজা, আমরা এর আগেও করেছি যে তাপগ্রাহিতার মান কি, অ্যান্সার হবে হচ্ছে 500 ইন্টু 0.09, তাহলে 500 ইন্টু 0.09 মানে হচ্ছে তোমার 5 × 9 45 পয়েন্টের পর 2 শূন্য, তাহলে আমার হচ্ছে 45 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরটা। তারপরটায় চলে যাই 4 নম্বরে। এমকেএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? তো এমকেএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। নেক্সট পেয়ে যেতে হবে, জুল পার কেজি পার কেলভিন। তারপর হচ্ছে 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? তাহলে অ্যান্সার কি, 50 ইন্টু ডাব্লিউ ইকুয়ালস টু জেএইচ আমরা দেখেছি, তো জে এর মান হচ্ছে আমার 4.2 ইন্টু 50, তাহলে 50 ইন্টু 4.2 করলে কত আসে? 0, 5 দুগুণি 10 এর 0, হাতে 1, 4 5 20 আর 1 21, তাহলে 210.0, তার মানে 210 জুল হয়ে গেল। এক খণ্ড তামার ভর 50 গ্রাম, তামার আপেক্ষিক তাপ 0.09 হলে উহার জলসম কত হবে? তো এখানেও আমরা ফর্মুলা জানি যে জলসম হচ্ছে কি m ইন্টু এস, তার মানে 50 ইন্টু 0.09, তাহলে হচ্ছে আমার 5 × 9 = 45, ঠিক আছে,
আর এখানে হচ্ছে তোমার 4.5, তাহলে উত্তর হবে আমার 4.5 গ্রাম। ঠিক আছে, 20 গ্রাম জলের উষ্ণতা 90 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করলে কত ক্যালোরি তাপ লাগবে? 20 গ্রাম জলের উষ্ণতা 90 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে কত ক্যালোরি তাপ লাগবে? তো সবার আগে আমাদের অঙ্কটাই এটা করতে হবে, 90 ডিগ্রি ফারেনহাইটকে আগে আমার সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। তাহলে 90 ডিগ্রি ফারেনহাইটকে সেন্টিগ্রেডে কনভার্ট করলে আমার কত আসে? 90 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 5/9 ইন্টু 90, তার মানে হচ্ছে কত? এটা কেটে গিয়ে 10, তার মানে 50। তার মানে ফারেনহাইট স্কেলে 50 ডিগ্রি বৃদ্ধি, এই সেন্টিগ্রেড স্কেলে এটা 50 ডিগ্রি বৃদ্ধি পাবে। তো এখন এই 50 ডিগ্রি যখন আমার বৃদ্ধি পেয়ে গেল, এবার আমার খুব সহজেই আমি বার করতে পারবো তাপের পরিমাণ কত, যে H ইকুয়ালস টু MST। তাহলে এমটা হচ্ছে কত আমার? 20 গ্রাম। এসের পরিমাণ কত? জলের আমি বলেইছিলাম 1 ক্যালোরি ইন্টু 50, তাহলে 5 দুগুণে 10, আরও দুটো শূন্য, তাহলে 1000 ক্যালোরি। বুঝতে পেরেছ? তারপরেরটা দেখো, 8 নম্বরেরটা কি বলেছে? এম ভরের একটি বস্তুর তাপমাত্রা T ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে H পরিমাণ তাপের প্রয়োজন হলো, তাহলে এখানে কোনটা হবে? তো আমরা দেখেছি যে H ইকুয়ালস টু MST, তাই তো? তাহলে টিটাকে যদি আমি আলাদা করি সেটা কি হয়ে যায়? H/MS, তাই তো? তাহলে এখন যদি আমি 1/S-টাকে ধ্রুবক ধরি, তাহলে টি সমানুপাতিক H/M হয়ে যায়। যদি আমি এসটাকে ধ্রুবক ধরি, তাহলে টি সমানুপাতিক H/M। 8 নম্বর, নেক্সট পেয়ে যেতে হবে। পরের প্রবলেম, 1 জুল তাপ কত ক্যালোরির সমান? 1 জুল মানে কত ক্যালোরি সেটা চেয়েছে। তাহলে 1 জুল মানে আমি বলেছি 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তাহলে 1 জুল ইকুয়ালস টু 1/4.2 ক্যালোরি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আছে দেখো 0.24, তাহলে উত্তরটা হবে 0.24 ক্যালোরি। কোনো বস্তু কিছু পরিমাণ জল যদি একই তাপমাত্রা বৃদ্ধির জন্য একই পরিমাণ তাপ গ্রহণ করে, তবে এই জলের পরিমাণকে বলা হয় বস্তুর, এটা খুব সোজা উত্তর, আমরা জানি জল সম। জল গরম হতে বেশি সময় নেয়, তেমনই ঠান্ডা হতেও বেশি সময় লাগে। তার কারণ কি? কারণ বলেছি জলের আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ, অন্য সমস্ত বস্তুর থেকে জলের আপেক্ষিক তাপ বেশি। এই জন্য আমরা জল যেরকম গরম হতেও সময় নেয়, জল সেরকম ঠান্ডা হতেও সময় নেয়। এই জন্য আমরা যে হট ব্যাগ ব্যবহার করি, সেই হট ব্যাগে আমরা জল ব্যবহার করি। কারণ কি? তাতে সেটা অনেকক্ষণ ধরে আমরা তার উষ্ণতাটা পাবো, সেটা অনেকক্ষণ ধরে গরম থাকবে। তাহলে এখানে উত্তর হচ্ছে আমার জলের আপেক্ষিক তাপ উচ্চতাই। দেখো, যে প্রবলেমটা একটু আগে করালাম 12টার, সেই একই প্রবলেমেরই এক্সটেনশান দিয়েছে। যে আমরা জানি H ইকুয়ালস টু MST, তাহলে এস কত হবে? H ইকুয়ালস টু MST, তাহলে এস এর মান কি কত হবে? H/M ইন্টু টি, তাহলে H/M ইন্টু টি। ঠিক আছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট? 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট? তাহলে এই ফর্মুলা C/5 F - 32/9। তাহলে C এর জায়গায় 20 বসালাম, বাই 5 ইকুয়ালস টু F - 32/9। তাহলে এখানে হয়ে গেল 4 × 5 = 20, তাহলে 4 × 9 = 36 প্লাস 35 ইকুয়ালস টু F। তাহলে 36 প্লাস 35 কত হয়? ও 36 প্লাস 32, 36 প্লাস এখানে হয়ে যাবে আমার 32, তাহলে 36 প্লাস 32, তাহলে কত হচ্ছে?
68, তাহলে ফাইনাইট স্কেলের মান হচ্ছে 68 ডিগ্রি ফাইনাইট, অপশান এ। ঠিক আছে, লাস্ট 14 নম্বরটা দেখো। 14 নম্বরে বলেছে একটি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি থেকে বেড়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে ফাইনাইট স্কেলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি কত হবে? তাহলে সেলসিয়াস স্কেলে বৃদ্ধি কত হয়েছে? 80 মাইনাস 30, তার মানে 50। এবার আমরা ফর্মুলা জানি যে 1 ডিগ্রি ফারেনহাইটে বৃদ্ধি তার মানে হচ্ছে 9/5 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি, তাহলে ইন্টু 50, তাহলে উত্তর হলো 90। তাহলে 90 হচ্ছে আমার সঠিক উত্তর। তারপর আসি পরের প্রবলেমে। বলেছে একটি কেটলি যার জলসমূহ হচ্ছে W গ্রাম, তার মধ্যে M গ্রাম পরিমাণ জল আছে যা শীতল হয়েছে 80 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নেমে এসেছে শীতল হয়ে। তাহলে কেটলি জল সমপরিমাণ তাপ কখন বর্জন করবে? অবশ্যই যখন জলসম ও তার মধ্যে জলের পরিমাণ সমান হয়ে যাবে তখনই সে সমপরিমাণ তাপ বর্জন করবে। তাহলে এখানে অপশান হবে হচ্ছে অপশান সি, W = M। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে K ইনভার্স। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির তোমরা ইউনিট আর ডাইমেনশান এটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, অনেক MCQ কিন্তু আসে যেখানে শুধুমাত্র ইউনিট বা ডাইমেনশান লিখতে দেয়, সেই জন্য সমস্ত কিছু যাই তোমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি পড়বে, যে কোনো রাশির, তোমরা ইউনিট আর ডাইমেনশানগুলো খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এইটা তো একটু আগেই দেখালাম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটের অনুপাত হচ্ছে 1:2:3, একটু আগেই আমরা দেখেছি। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় 1/273 ডিগ্রি। ঠিক আছে, কোনো বস্তুর বেদ ও প্রস্থচ্ছেদ একই রেখে যদি তার দুই প্রান্তের উষ্ণতা দ্বিগুণ করা হয় তাহলে তাপ পরিবহনের হার কত হবে? তো আমরা একটু আগেই দেখলাম Q = KA θ1 - θ2 × T/D। তার মানে এখান থেকে আমি বলতে পারছি কিউটা হচ্ছে আমার θ1 - θ2-র সাথে সমানুপাতিক। তার মানে কিউ সমানুপাতিক হচ্ছে θ1 - θ2-র সাথে। তাহলে যদি দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যটা দ্বিগুণ হয়ে যায়, এই মানটা যদি দ্বিগুণ হয়ে যায়, তার মানে কিউ এর যে মানটা সেটাও অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তাপ পরিবহনের হার হয়ে যাবে দ্বিগুণ। ঠিক আছে, লাস্ট তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, এটা মনে রাখবে mL T⁻³ K⁻⁻1। ঠিক আছে, এই হচ্ছে আমার তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। ঠিক আছে, তাহলে এখানে আমরা 20খানা MCQ সলভ করলাম এবং হিটের চ্যাপ্টারের ওপর একটু বেসিক আইডিয়া আমি তোমাদের দিলাম, কিছু প্রবলেম করালাম। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে হেল্পফুল হয়েছে, তোমরা এর থেকে অনেকটাই উপকার পাবে। এবং যদি কারোর কোনো সমস্যা থাকে আমি আবারও বলছি তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা নিশ্চয়ই রিপ্লাই দেবো। ঠিক আছে, ভালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটা শেষ করলাম আজকের মতো।